কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা, বললেন সিইসি। স্থানীয় নির্বাচন আগে হলে সরকারের সময়সীমায় জাতীয় নির্বাচন অসম্ভব। বিএনপি ১/১১-র মতো কিছুতে আগ্রহী নয়, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। সরকার থেকে দল গঠনের অভিযোগ সত্য নয়, মন্তব্য রিজওয়ানার। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে ৫ মাসে ৩৩ সংঘর্ষ, আতঙ্কে স্থানীয়রা। জামিনে মুক্ত দাগী আসামিরা অপরাধে জড়ালে গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। অভ্যুত্থানের ৬ মাসেও সহায়তা না পাবার অভিযোগ আহত অনেকের। জনবল সংকটের কথা বলছে জুলাই ফাউন্ডেশন, সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মিম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। তিনি বলেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। সিইসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। টানা প্রায় ৪ মাসের কর্মযজ্ঞে ১৮টি এরিয়া ধরে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। এসব প্রস্তাবনার বিরোধিতা করে সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয় মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচনের আয়োজন করতে 1 বছরের মতো সময় লাগবে। যদি এসব নির্বাচন করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে জানালেন সিইসি। 1 বছর লাগবে। আমাকে ওই যে প্রত্যেকটা ওদের জন্য আবার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ওই ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে আওয়ামী লীগের বিষয়ে কমিশন নয়, বরং সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। তোরা আলোচনা করে, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য।
জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। শাসনতন্ত্র এবং আইন আমাকে যে দায়িত্ব দিবে আমাকে সেটা পালন করতে হবে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়ে অনাগ্রহী নন বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের চেষ্টা ছাত্রনেতাদের রয়েছে। আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের এসব ঘটনা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে লুটের লক্ষ কোটি টাকা, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক ও শক্তিশালী বিভিন্ন ক্ষমতাশালী রাষ্ট্র রয়েছে। তুলে ধরে আসিফ নজরুল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারের থেকে কেউ রাজনৈতিক দল করছে, বিএনপির এই অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। নির্বাচন বিলম্বিত হবার কোনো সুযোগ নেই। অন্য পথের সমাধান খুঁজতে গেলে সন্দেহ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সেগুলো বাস্তবায়নে ১.৫ মাসের বেশি সময় লাগার কথা নয়। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও অনিশ্চিত শঙ্কায় দিন কাটছে অনেক আহতদের। বারবার যোগাযোগ করেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা মিলছে না বলে অভিযোগ করছে আহত পরিবাররা। দাবি, তাদের ত্যাগের মূল্যায়ন করা হোক অগ্রাধিকার ভিত্তিতে। ফাউন্ডেশন বলছে, ব্যবস্থাপনায় জনবলের অভাব সত্ত্বেও আহতদের সহায়তায় ব্যবস্থা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজিদা রাফাতের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে দ্রোহযাত্রার রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী এই পা। 24 জুলাইয়ের বয়ানে মিশে আছে এমন অসংখ্য দগদগে স্মৃতি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের প্রতিজ্ঞা আর প্রলয়ের গল্পে ছিল হাজারো নাম। তাদেরই একজন স্কুল পড়ুয়া আল আমিন।
উত্তাল জুলাইয়ে এই দুই পায়ে ভর করে প্রতিবাদ আর মিছিলে সামিল হয়েছিলেন, কিন্তু কে জানতো রক্তাক্ত সেই জুলাই কেড়ে নেবে তার একটি পা। আন্দোলনের 6 মাস পেরিয়েও অনিশ্চিত শঙ্কায় কাটছে আলামিনের প্রতিটি মুহূর্ত। অগ্রাধিকার বিবেচনায় পাননি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। হটলাইন নাম্বারে ফোন করেও মেলেনি সমাধান। আমি জুলাই ফাউন্ডেশনে আপনার 11 মাস 3 তারিখে ফর্ম জমা দিছি, মানে এখনো কোনো টাকা মানে কোনো আপডেট পাইনি। আপনি কাকে কল দিয়েছেন? 16,000-এ ফোন দিলে তো ওরা ধরে না। না ঠিক আছে, বাট আপনি কল দিয়েছেন, আপনার সাপোজ হচ্ছে পায়ের ব্যথা, এখন আপনি মাথার ব্যথা লোকে কল দিলে হবে বলেন? সারা জীবন ছেলে যতদিন বাইসে আছে, আমরা যতদিন বাইসে আছি, এতদিন তো আমার ছেলেরা আমাদের চালাইতে হবে। আমরা কি করব এখন? আমাদের তো কোনো কুল নাই। রামপুরায় পুলিশের গুলিতে আহত হন গাড়িচালক সুমন হাওলাদার। 5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি নিজ পেশায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সব ধরনের কাগজপত্র ভেরিফাইড হলেও এখনও পাননি সহায়তা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তার। আন্দোলন করছি, দেশ স্বাধীন করছি আমরা। বর্তমান যুগে স্বৈরাচার খেদাইছি আমরা। আমাদের কেউ ডাক দেন, আমরা নিজের আবেগ থেকে যাইয়া রাস্তায় হাত হইছি। সরকার বসাইছি তো আমরা, তারা ভালো কাজ করবে, আমাদের দিক খেয়াল রাখবে। আমাদের দিক খেয়াল রাখলো কই? হেরা তো হেগোতা নিয়েই ব্যস্ত। আলামিন ও সুমনের মতো হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে ভেঙেছে কর্তৃত্ববাদের শৃঙ্খল। এক দফার মন্ত্রে তারুণ্যের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। জুলাইয়ের দ্রোহের আগুনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো চোখের আলো নিভে গেছে চিরদিনের জন্য। কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর এই আহতরা কতটা গুরুত্ব পেলেন রাষ্ট্রের কাছে? কাগজপত্র জমা দিয়েছি আজকে 2-2.5 মাস হইতে আছে। ওই যে কখনো এরা কোনো খবর আত্মা কোনো কিছু বা কি আছে, কি পাইছি না কি, এরা কোনো কিছু কোনো খবর লয়। যে অনেকে ফর্ম আগে জমা দিছে, তারা এখনো পায় নাই। তারা আবার কিছু কিছু লোক আছে যে এখন মানে কিছুদিন হলো জমা দিছে, তারা পেয়ে গেছে। তো এটাই ভাই জুলাই ফাউন্ডেশন, তো আমরা এমনটা আশা করি নাই। এখনও দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটছে হাসপাতালের বিছানায়। এমনকি রাজপথে নেমেও কারো কারো ভাগ্যে মেলেনি সহায়তা। নিষ্ফলে চাহনিতে হয়তো একটাই প্রশ্ন, তবে কি এই ত্যাগের মূল্যায়ন হবে না? সংসার চালাতে পারতেছে না, 7 মাসে ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, অনেক সমস্যায় আছে। ওরা আমাদেরকে আশ্বাস দিতেছে পাবেন কি কবে পাবে সেই কোনো আমাদের নিশ্চয়তা নেই। সর্বমোট বলছে 3 লাখ টাকা করে দিবে, 1 লাখ টাকা করে ইদারিং দিবে, আর পরিবর্তে আবার সবাইকে দিলে ওই সঙ্গে বলছে আমাকে দিবে, কিন্তু আমি এখন পর্যন্ত হাতে পাইনি। জনবল লাগলে বাড়ান, অফিস লাগলে বাড়ান, অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে TNT নাম্বার, যে হেল্পলাইন নাম্বার, ওই সার্ভিসটা আমাদেরকে দেন। ফাউন্ডেশনের কর্তারা বলছেন, কয়েক ধাপে যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রতা ও দক্ষ জনবলের অভাবেই সময়মতো দেয়া যাচ্ছে না প্রয়োজনীয় সেবা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তাদের। এরকম হয়তো মানে প্রতিদিন 4-5 জন হতে পারে যে হয়তো আমাদেরকে রিচ করতে পারে নাই। তার মানে এই না যে আমরা ফোন রিসিভ করি না। আমাদের প্রতিদিন 250 থেকে 300 কল আমরা রিসিভ করি। ক্যাটাগরি অনুযায়ী যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমাদের এখন মোটামুটি আমাদের ফাউন্ডেশন নিজস্ব লোক আছে 34 জন এবং বিভিন্ন আমরা ভলান্টিয়ারের সাহায্য নিচ্ছি। সবশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা 834 জন। তবে আহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করতে পারেনি সরকার। ফাউন্ডেশনের তথ্যমতে আহতের সংখ্যা 12,500-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হয়তো আরও ভালো করার সুযোগ ছিল, সেটুকু হয়তো করা যায় নাই। প্রথমে 1 নম্বর হচ্ছে যে আমাদের এই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকে না। পৃথিবীতে আসলে এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটেই নাই। সো এটার যে অন্য অভিজ্ঞতাও আমাদের ছিল না, এমনকি পৃথিবীর অন্য অংশ এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এর ফলে আমাদের কিছু হয়তো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসকদের মধ্য থেকে আসলে এই ব্যাপারটা সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। পুলিশি নির্যাতনের ক্ষত আর বেদনাতুর জীবনের অবসান চান জুলাই অভ্যুত্থানের আহতরা। ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটিয়ে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে অপেক্ষা, তা কি আদৌ ফুরাবে অমিত সম্ভাবনাময় এই তরুণদের? সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
জুলাই আগস্টে দায়িত্বে থাকা র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে হারুন রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। সেখানে র্যাবের ডিজি নির্দেশদাতা হিসেবে ছিলেন প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল। পরে শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেই সাথে জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তিনি এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের মহড়া, সংঘর্ষ, খুন খারাপি। গত 5 মাসে 33টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত 3 জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝলকানিতে আতঙ্কিত এই জনপদের মানুষ। 5 আগস্টের আগে উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এমপি ফজলে করিমের। সে স্থান দখলে নিতেই সংঘর্ষ জড়াচ্ছে একাধিক গ্রুপ। চট্টগ্রাম থেকে আরো জানাবেন শোয়েব রহমান, তার সঙ্গে প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। হাতে অত্যাধুনিক মারণাস্ত্র, গ্রামের পথ ধরে মুখোশ পরে হেঁটে যাচ্ছেন একদল যুবক। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি রাউজানের নোয়াপাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় দিনে দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে সন্ত্রাসীরা। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে এক যুবক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। এক পর্যায়ে কোমরের পিস্তল বের করে গুলি করতে উদ্ধত হন। চলে ধস্তাধস্তি। এ চিত্র চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার। আরেক ফুটেজে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি দোনালা একটি বন্দুক হাতে দাঁড়িয়ে। তাকে কার্তুজ ভরে দিতে সাহায্য করছেন আরেক সহযোগী। তাদের ঘিরে লাঠিসোঁটা হাতে আরও কয়েকজন। এই দৃশ্যটিও রাউজানের নোয়াপাড়ার। সব মিলিয়ে রাউজান এখন এক আতঙ্কের জনপদ। 5 আগস্টের আগে এই জনপদে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের একক আইন জারি ছিল। পট পরিবর্তনের পর থেকে পাল্টে যায় চিত্র। ফজলে করিমের জায়গা কে দখল নেবে তা নিয়ে চলে প্রতিনিয়ত হামলা, সংঘর্ষ, গোলাগুলি। খুন হয়েছেন অন্তত 3 জন। গ্রামের এই স্থানটিতে পাশে রয়েছে 2 থেকে 3টি বাড়ি। এছাড়া বাকি যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়াও সামনের যে মোড় সেটি এই স্থানটিকে দৃষ্টির আড়াল করেছে। ফলে ঘাতকরা এই স্থানটিকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ঠিক এখানেই গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে, যার রক্তের দাগ এখনও এখানে লেগে রয়েছে। দিনের আলোতে এমন হত্যাকাণ্ডের পর ভয় জমেছে এলাকাবাসীর মনে। সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও নিরিবিলি পরিবেশে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেক গ্রামবাসী। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মনে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন উত্তর চট্টগ্রামের এ জনপদের মানুষ। 2 গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি, মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। গুলিগুলা আবাস শুনে যায়, খারা হনে মানে খোঁজ নেই মারে বা জানা ডর গর্তম বাইন। পরিবর্তনের দিকে আমরা আশা করেছিলাম, কিন্তু তা এখনো তো সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, আমরা এখন কি করে নিজের জীবন তো নিয়ে যাই হবে। এখন বিগত 16 বছর রাউজানের বিএনপির নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া। অভিযোগ রয়েছে পট পরিবর্তনের পর চাঁদাবাজি, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপির একাধিক গ্রুপ। 5 আগস্টের পর জানুয়ারি পর্যন্ত অন্তত 33টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে প্রায় 25টি নোয়াপাড়ার। যারা ভিন্ন নামধারে রাউজানে এখানে যারা
আধিপত্য বিস্তার করে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছে। তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো ভূমিকা রাউজানের মাটিতে অতীতেও ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। এইখানে রাউজানে শতকরা 90 জন জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী, বাকি 10 জন যেগুলো গোলাম আকবরের অনুসারী আছে এর মধ্যে সবাই সন্ত্রাসী। আমরা নিজেরা দেখেন, আমাদের মধ্যে কোনো অস্ত্রবাদী নেই, চাঁদাবাজ নাই, আমরা কোনো চাঁদাবাজের পক্ষে কিনা। 5 আগস্ট অভ্যুত্থানের দিন জ্বালিয়ে দেওয়া হয় রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প। এরপর থেকেই এই ক্যাম্পের কার্যক্রম বন্ধ। এছাড়াও রাউজান থানাতেও হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র, সেগুলোও সব উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি আমরা কাজ করে যাচ্ছি, অচিরে ইনশাল্লাহ উন্নতি হবে আর কি। ওখানে পুলিশ ক্যাম্প স্থাপন করলে প্লাস ওখানে যেহেতু থানা থেকে দূরে, সেক্ষেত্রে ভালো হবে এবং ওখানে আমাদের খুব দ্রুতই পুলিশ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। এসব হামলা, সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত 15টি মামলা হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। মূলত চাঁদাবাজি ও আর্থিক যোগসূত্র আছে এমন ক্ষেত্রগুলোতেই ঘটছে এসব সংঘর্ষের ঘটনা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আসামিদের যে কোনো সমস্যার দ্রুত সমাধানে হটলাইন সেবা চালু করা হয়েছে। এই কাজে 5 আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের চাকরির ব্যবস্থা করা হবে। জেল ভেঙে বের হয়ে যাওয়া 700 আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে, এই জন্য সর্বোত্তক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নেন তিনি। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এর আগে গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, এই নির্দেশনার ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও সম্প্রতি পূর্বাচলে 10 কাঠা প্লট জালিয়াতি ঘটনায় পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি অভিযোগ ওঠার পর বিরোধীদের চাপের মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়েন। এবার শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপকে ব্রিটেনের এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগ চলতি মাসে দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় টিউলিপকে। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজের নৈতিকতার বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। এরই মধ্যে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেট থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়। নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় চার্জ গঠন শেষে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হয়েছে এই মামলার বিচার কাজ।
এর আগে 18 এপ্রিল এই মামলায় পরিমণির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা মদ পানের পর টাকা না দিয়ে আরও 2টি বোতল নিয়ে চলে যান। টাকা চাইলে তারা সেখানে ভাঙচুর করেন এবং ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ সহ কয়েকজনকে মারধর করেন। এই ঘটনায় 2022 সালের 7 জুলাই আদালতে এই মামলা করেন নাসির উদ্দিন। নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত শীতলক্ষা নদীর তীরে প্রায় 10 একর এলাকা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে বিএডব্লিউটিএ, যেখানে উচ্ছেদ করা হচ্ছে 300-র বেশি স্থাপনা। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হব তার সঙ্গে। সানি, জানাবে যে কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এখনো পর্যন্ত, সেখানে কি কি অবকাঠামো ছিল? শাফিন, আপনাকে বলে রাখি যে এই উচ্ছেদ অভিযানটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে। তাদের বিআইডব্লিউটি আমাদেরকে যেটা জানিয়েছিল যে 10 একর নদীর 10 একর জায়গায় প্রায় 300টি অবৈধ স্থাপনা ছিল, যেগুলো তারা উচ্ছেদ করবে। একসাথে শুধু আজকের আগামীকালকে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবে। তবে এখন পর্যন্ত কি পরিমাণে উচ্ছেদ করা হয়েছে সঠিক কোনো তথ্য আমার কাছে নেই। তবে যতটুকু দেখা যাচ্ছে যে এখানে প্রায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে, যার মধ্যে ছিল দোকান, ফার্মেসি থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত ছিল। সেই উচ্ছেদ অভিযান কিন্তু এখনও তারা অব্যাহত রেখেছে। মাঝখানে আমরা দেখতে পেরেছিলাম যে এখানে যাদের এই অবৈধ স্থাপনা যাদের দখলে ছিল, তারা আমাদেরকে কাছে এসে বলেছে যে তারা পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এগুলো অপসারণ করার জন্য। তাদের আসবাবপত্র থেকে শুরু করে তাদের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু তারা পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। একই সাথে যদি আমি আপনাকে বলি যে আমরা বিআইডব্লিউটি এর এই পরিচালক যিনি, ওনার সাথে কথা বললাম, উনি বলেছেন যে এই ধরনের যে নদীর জায়গা অবৈধভাবে যারা দখল করে রয়েছে বা অবৈধভাবে দখল স্থাপনা করছে, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত রাখবে। পর্যায়ক্রমে সারা দেশে বিভিন্ন নদীতে কিন্তু তারা এই অবৈধ স্থাপনা যারা গড়েছে তাদের বিরুদ্ধে তারা এই অভিযান পরিচালনা করবে। যেহেতু আমরা জানি ঘোড়াশাল একটি শিল্প অঞ্চল, বা এই ঘোড়াশালকে ঘিরে কিন্তু অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কারখানা রয়েছে। সেই ফলে কিন্তু এই ঘোড়াশালের শীতলক্ষা নদীর নৌপথেও কিন্তু বিভিন্ন রকম বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়। আমি যদি বলি যে এই নদীকে বাঁচাতে কিন্তু তারা এই ধরনের অভিযানটি পরিচালনা করছে। তো শাফিন, ঘোড়াশাল শীতলক্ষা নদীর জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ এই ছিল আমার কাছে। নরসিংদীর ঘোড়াশালে বিআইডব্লিউটি এর অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে থাকলেও সব পণ্যের দাম সবসময় কমানো সম্ভব নয় বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। একই সঙ্গে অবৈধ লেনদেন থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে ব্যবসায়ী ও এনবিআর উভয়কেই রাজস্ব আহরণে আন্তরিক হওয়ার আহ্বান উপদেষ্টার। আর এনবিআর বলছে, ব্যবসায়ীদেরও ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। বিস্তারিত থাকছে মাজহার মাহবুবের প্রতিবেদনে। অর্থ বছরের মাঝামাঝি এসে এক অধ্যাদেশে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ায় অন্তর্বর্তী সরকার। তবে নানা আলোচনা ও সমালোচনার মুখে ওষুধ, মোবাইলে কথা বলা, হোটেলে খাবার, আইএসপি ইন্টারনেট সহ প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য সেবায় আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। রোববার আগারগাঁও এনবিআর ভবনে কাস্টমস দিবসে অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার। তবে সব পণ্যের দাম সবসময় কমবে না বলে মন্তব্য তার। বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা হলো অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে। জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের পাওয়ার ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা উপরে তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না। আগে আলোচনায় আগামী বাজেটে ভ্যাট ট্যাক্স শুল্ক নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানান এফবিসিসিআই এর প্রশাসক। তারপরে ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকে যে এই ট্যাক্স ভ্যাট যখন আরোপ করা হয় তখন তাদের সাথে যদি একটু ভালো কনসালটেশন হয়, অ্যাটলিস্ট তাদের বক্তব্যটা শোনার সুযোগ দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা ট্যাক্স দিতে আরো উৎসাহ বোধ করে। পণ্যে ভ্যাট বাড়ার পর আলোচনা সমালোচনার মধ্যে বিভিন্ন মহল থেকে সক্রিয় হন ব্যবসায়ীরাও। নিজেদের নানা দাবি নিয়ে ধর্ণা দেন এনবিআরে, করেন আন্দোলনও। এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স আর কাস্টমস শুল্ক বাড়ালেই ব্যবসায় ভাটা পড়বে, এ চিন্তা থেকেই বের হয়ে আসতে হবে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই এবং লোকাল ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট করতে হয়
অটোমেটিক্যালি যারা আমাদের বাইরের কম্পিটিটর তাদেরকে নিরুৎসাহিত না করলে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। অনুষ্ঠানে বছরের ৩৬৫ দিনই অনলাইনে আয়কর দেয়া যাবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দ্রুত সময়ে সব কার্যক্রম অটোমেশন করাই মূল লক্ষ্য। তবে লেনদেনের রেকর্ড এড়াতে ব্যবসায়ী ও শহরের করদাতারা অটোমেশন এড়িয়ে চলতে চান বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। তার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা, বললেন সিএসসি। স্থানীয় নির্বাচন আগে হলে সরকারের সময়সীমায় জাতীয় নির্বাচন অসম্ভব। বিএনপি ১/১১-র মতো কিছুতে আগ্রহী নয়, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। সরকারের থেকে দল গঠনের অভিযোগ সত্য নয়, মন্তব্য রিজওয়ানার। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে 5 মাসে 33 সংঘর্ষ, আতঙ্কে স্থানীয়রা। জামিনে মুক্ত দাগী আসামির অপরাধে জড়ালে গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। অভ্যুত্থানের 6 মাসেও সহায়তা না পাবার অভিযোগ আহত অনেকের। জনবল সংকটের কথা বলছে জুলাই ফাউন্ডেশন, সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করতে হবে www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।